জুলাইয়ের ত্রাতা ছিল এবং তারাই এই জুলাইটাকে ভোগ করবে। 1971 আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় এবং ঠিক তারপরেও যেটা দেখা গেল, একটা দল 1971কে ধারণ করার চেষ্টা করলো যে অন্য কারো কোনো অবদান নাই, যাবতীয় যা অবদান শুধুমাত্র একটা দলের। এই ক্রেডিটবাজি করতে গিয়ে 71-এর চেতনা শব্দটা আলটিমেটলি নেগেটিভ একটা টার্মে পরিণত হলো। আমার কাছে যদি বলা হয় সামনে আমি কি দেখতে চাই, জুলাইটাকে নিয়ে ওই ধরনের আর একটা চেতনার বিজনেস থাকা উচিত না। জুলাইটা যদি গণ অভ্যুত্থানই হয়, এটা প্রত্যেকটা মানুষের অবদান আছে। আমরা শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের কথা বলি, এমন অনেক বাবা মা আছেন আন্দোলনে আসেন নাই, সন্তানটাকে আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন, ওই বাবা মায়ের স্যাক্রিফাইস আছে। এমন অনেক মানুষজন আছেন যারা এই জুলাইটা যে পথে আগাচ্ছিল, এই পথে আগানোর জন্য বহু 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 বছর ধরে তাদের স্যাক্রিফাইস ছিল, তাদের অবদান আছে। শুধুমাত্র এই সভা সেমিনারে বসা মানুষ না, রামপুরা বিটিভি ভবনের সামনে সবজি বিক্রেতা যিনি গুলি খেয়েছেন, তার অবদান আসলে কোথাও লেখা নাই। ওই সবজি বিক্রেতার অবদানটা ছিল। যে গোয়ালা ছেলেটা এই গ্রিন রোড ফার্ম গেটের গুলিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিকেই মারা যায়, অল্প কয়েক বছরের একটা বাচ্চা, তার অবদান ছিল, কিন্তু আমরা সবাই ভুলে গেছি। তো আমার সবচেয়ে বড় যেটা অনুরোধ থাকবে, এই গণ অভ্যুত্থানটা যাতে কারো হাতে কুক্ষিগত না হয়ে যায়, এটা যাতে সবার গণ অভ্যুত্থানই থাকে। তারপরে আর একটা কথা বলি যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। আমাদের খুব বড় রকম একটা এক্সপেকটেশন ছিল যে হাতি ঘোড়া মারার দরকার নাই, খুবই বেসিক কিছু জায়গায় তারা যদি ফোকাস রাখতে পারতো, খুবই ভালো কোনো কিছু হতে পারতো। প্রায় 1 বছর হয়ে গেছে, দুঃখজনক ভাবে পার্টিকুলার 3টা সেক্টরের কথা যদি আমি বলি, আহতদের সেবার কথা যদি বলি, আমরা খুবই হরিবল একটা পিকচার পাবো, কিন্তু এইটার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রশ্ন করারও মানুষ নাই। এমনকি এই সরকারের 3-4 জন উপদেষ্টা বাদ দিয়ে অন্য উপদেষ্টারা কে কে দায়িত্ব পালন করে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও দেখে না। আহতদের চিকিৎসার যদি কথা বলি, অনেক চোখে এমন মারাত্মকভাবে আহত হয়েছিল, তাদেরকে যে বিদেশে পাঠানো সম্ভব এবং উচিত ছিল খুব কুইকেস্ট পসিবল টাইমের ভেতরে, সেটা করা হয় নাই। আমাদের এক ছোট ভাইয়ের নাম আমি বলে দিচ্ছি, আব্দুল শাফিল, তাকে বিদেশে পাঠানো হচ্ছিল না, মাসের পর মাস তার স্ট্রাগল করতে হচ্ছিল। তো ওই টাইমে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কি করছিলেন? ওই টাইমে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রথমে পিএসসির মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তারপর নিয়ে গিয়ে জুলাইয়ের যারা আহত আছেন তাদেরকে বিদেশে পাঠানো হবে কি হবে না সেই সার্টিফিকেশন দেওয়ার চূড়ান্ত দায়িত্বে বসিয়ে দেওয়া হয়েছিল এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলকে। সে ব্রিগেডিয়ার জেনারেল জালাল, আমি একদম নাম ধরেই বললাম, প্রচন্ড বিতর্কিত একজন মানুষ। উনি কিভাবে পিএসসিতে প্রথমে বসার হিম্মত রাখলো এবং তারপরে বিতর্কের জন্য উচ্ছেদ করা হলো, জুলাইয়ের আহতদেরকে সার্টিফিকেশনের দায়িত্ব কিভাবে তার কাছে গেল? আমি এক্সপেক্ট করছিলাম যে এই প্রশ্নগুলো সবাই তুলবে, কিন্তু মনে হয় সরকারের দিকে যে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত সেই কথাটা মানুষ ভুলে গেছে। 2 নম্বর ব্যাপার হলো, আমাদের যে এগুলো শহীদ পরিবার ছিল, অনেক বন্ধুরা বলে গেছেন ইতিপূর্বে, সেই শহীদ ফ্যামিলিতে নিয়ে বিভিন্নভাবে ধান্দাবাজি করা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তাদেরকে যেভাবে পুনর্বাসন করার দরকার ছিল সেই কাজটা সিস্টেমেটিক ওয়েতে হয় নাই। 3 নম্বর ব্যাপারটা হলো বিচারের প্রক্রিয়া। বিচারের প্রক্রিয়া শুনলেই কারো কারো কাছে মনে হয় বোধহয় যে ধরবে আজকে কালকেই ফাঁসি দিয়ে দিবে, বিচারটা হয়ে যাবে। বিচারের নামে অনেক পপুলিস্ট তত্ত্ব এস্টাবলিশড হয়ে গেছে। এই জন্য কোন একজন মানুষ মারা গেছে রামপুরাতে, সেই মানুষের নামে মার্ডার কেসের আসামি করা হয়েছে 400 জনকে, এমন মানুষকেও আসামি করা হয়েছে যারা ওই টাইমে বাংলাদেশে ছিলই না। মনে হচ্ছে যে খুব বোধহয় যে ভালো একটা বিচার ব্যবস্থা চলছে, যাকে তাকে মামলার রায় দিয়ে দিয়ে। এই বাংলাদেশে অতীতেও ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার করা হয়েছে, তার ফলাফল খুব একটা ভালো কিছু হয় নাই। আমার কথা একদম সলিড ভাবে যদি এই লিস্টগুলো করা হতো, 7 জন মানুষ জড়িত আছে, 7 জনেরই নাম আছে, দ্যাটস ফাইন, তাহলে বিচারটা প্রশ্নবিদ্ধ হতো না। কিন্তু দেখবেন সরকার যদি পপুলিস্ট তত্ত্ব বেছে রাষ্ট্র চালাতে থাকে, টুডে অর টুমোরো এই জায়গাগুলোতে প্রশ্ন উঠবে। কিন্তু এই সরকার কি সেই কাজগুলো করছে? এমন অনেক রিপোর্ট যেভাবে আসার কথা সেই রিপোর্টগুলো আসে নাই। বিচারের নামে অনেক ক্ষেত্রে পপুলিস্ট তত্ত্ব যেটা নেওয়া হচ্ছে, অনেকে অনেক হাততালি দিতে পারে, কিন্তু আমি যেটা মনে করি ইনস্ট্যান্ট হাততালি পাওয়ার চেয়ে সাস্টেইনেবল কাজ করাটা বেশি জরুরি ছিল। এমনকি ট্রাইব্যুনাল গঠন করার থেকে শুরু করে বিভিন্ন পদে যারা নিযুক্ত হয়েছেন, বারবার কেন প্রশ্নের মুখে পড়বে, বারবার কেন ঠেলা দিতে হবে এবং তারপর কেন তারা ব্যাক করবে? সরকারকে কি আমরা নিয়মিত ঠেলা দিব? এটা কি আমাদের চাকরি নাকি কাজ? তাহলে যারা ওই চেয়ারগুলোতে বসে আছে তাদের দায়িত্বটা কোথায়? মোস্ট ইম্পর্টেন্টলি, আইন শৃঙ্খলা রেস্টোর কি করা গেছে? 11 মাস পার হয়ে গেছে,
আমরা অনেকের দোষ দিতে পারি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির দোষ অবশ্যই আছে, আমি বলবো না যে পলিটিক্যাল পার্টিদের দোষ নাই, বাট কথাটা হলো যে কয়েকটা ক্রাইম পলিটিক্যাল পার্টির লোকজনের দ্বারা অ্যাসোসিয়েটেড হয়, সেইগুলা নিয়ে যখন কথাবার্তা হয় আমাদের তো এটাও মাথায় রাখতে হবে অনেকগুলা ক্রাইম হয়েছে যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাসোসিয়েটেড না, কিন্তু ক্রাইম রেট অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। প্রত্যেকেই আপনারা আজকে গিয়ে একটা লিস্ট নিয়ে দেখতে পারেন যে বিগত 6 মাসে খুনের শিকার হয়েছে কতজন, ধর্ষণের শিকার হয়েছে কতজন, লুটতরাজের শিকার হয়েছে কতজন। এটা একটা হরিবল পিকচার পাবেন। পলিটিক্যাল পার্টিদের যাদের যাদের কর্মীরা খারাপ কাজ করেছে অবশ্যই তাদের দায় নেওয়া উচিত নতুন বাংলাদেশে, কিন্তু এই সংখ্যার চেয়েও হিউজ একটা সংখ্যা যারা যারা এই কাজে জড়িত ছিল, এমনকি এই সংখ্যাটা বিগত কয়েক বছরের তুলনাতেও অনেক অ্যালার্মিং রেটে বাড়ছে। সেই জন্য কি আমরা প্রশ্ন করতে পারছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি প্রশ্ন করা গেছে ধর্ষণ রেটটা কেন বাড়লো, খুনের সংখ্যাটা কেন বাড়লো বিগত বছরের এই সময়ের চেয়ে? কিন্তু এই প্রশ্নগুলা করাটাকে অনেকে ক্রাইমের লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার গড়ে পর্দায় অনেককেই দোষ দেওয়া যায়, সাংবাদিক মানেই প্রচন্ড খারাপ, কিন্তু একই সাথে কয়েকজন সাংবাদিক তো প্রচন্ড ভালো ভূমিকাও রেখেছে। কিন্তু এইটা করতে গিয়ে অনেকে না অনেক মানুষের দোষ দেয়, ওইটা সংস্কার হয় নাই, ওইটা সংস্কার হয় নাই। কেন জুলাই গণ অভ্যুত্থানকে বিক্রি করে যারা ওই পদগুলাতে বসে গেছে, এমন উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত যেসব উপদেষ্টা আছেন, সেই জায়গায় কি আমাদের বিপ্লবী ভাইয়েরা নাই? তাদের মন্ত্রণালয়গুলোতে কি সংস্কার হয়েছে সম্ভবত আমাদের এটাও দেখা উচিত। আমরা অমককে প্রশ্ন করব, তমককে প্রশ্ন করব, তাদের মন্ত্রণালয়গুলোর কি অবস্থা সেই প্রশ্নগুলো আমাদের করাটা অবশ্যই উচিত ছিল। তো সরকারের দেখেন আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারি, আরেকটা কথা হলো আমরা অনেক বেশি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে ঢুকে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় এইটা কেন হইল না, ওইটা করা উচিত, সংবিধান এইটা ওইটা। মূল জায়গাটা হলো মানুষকে কিভাবে ডিল করা হচ্ছে এবং মানুষ কিভাবে এই ফ্রেমওয়ার্কগুলোর সাথে অ্যাকাস্টমড হচ্ছে। দেখবেন এই জায়গাগুলোতে কাজ করা হয় নাই জন্যই আমি কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলাম 11 মাস পরে গিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথমবারের মতো ফিল করছে বিগত 3টা ইলেকশন যারা রিগিং করেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। আপনারা প্রত্যেকেই সার্চ চালিয়ে দেখতে পারবেন, এইটা জাস্ট কয়েকদিন আগের ঘটনা। কিন্তু গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পরে 11 মাসের ভেতরে তাদের একবারও মনে হয় নাই 2024 সালের অর্ধেকের বেশি আসনে বিনা ভোটের ইলেকশন, 2018 সালের মধ্যরাতের ইলেকশন, 2024 সালের 7 জানুয়ারির ডামি ইলেকশন যারা করেছিল তাদের তদন্ত হওয়াটা উচিত। তারা এটা মনে করে নাই। অনেক প্রেসার খাওয়ার পরে তারপর তাদের মনে হচ্ছে ঠিক আছে এবার তদন্ত করি। কেন এইটা প্রথম 1 মাসের ভেতরেই করা উচিত ছিল না? এই যে সরকারের অ্যাকাউন্টেবিলিটি বারবার করে ভুলে যাচ্ছে, আমরা এটা অনেক সময় ভুলে যাই। এবং তারপরে সবচেয়ে যেটা আক্ষেপের ব্যাপার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানে ছিলাম, এটা যেমন সত্য। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই ঐক্যটা নানা জায়গায় বিপন্ন হতে যাচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে। কিন্তু আমি এতটাও নৈরাশ্যবাদী না যে এই জায়গাটা আবার রেস্টোর করা সম্ভব না। আমি বিশ্বাস করি প্রত্যেকের ভেতরে সহনশীলতা যদি থাকে সেই জায়গাটা আবার এক করাটা সম্ভব। যখন দেশের ভেতরে এই বারবার করে নিজেদের ভেতরে মারামারিটা চলছে, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে লক্ষণ সেনের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা পালিয়ে দিল্লিতে চলে গেছে, দিল্লিতে বসে থাকা পৃথিবীর বুকে সবচেয়ে হেইনাস একটা এলিমেন্ট শেখ হাসিনা, উনি বসে সবচেয়ে খুশি হচ্ছে। ওনার মনে হচ্ছে যে এই তো যারা আমাকে একসাথে মিলে হটাইলো তারা নিজেদের ভেতরে মারামারিটা করছে। আমাদের সামনের দিনের বাংলাদেশের থ্রেট শুধু ইন্টারনাল থ্রেট না, এক্সটার্নাল থ্রেটটাও আছে, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। এই জায়গায় XYZ যেই সরকারে থাক, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দুর্বল সরকার যদি বাংলাদেশে থাকে সেটার সবচেয়ে বেনিফিশিয়ারি হবে আমাদের বর্ডারের চারপাশে যারা নামে বন্ধু কাজে বন্ধু না এমন রাষ্ট্রগুলো। একটা হিসাব মিলিয়ে রাখাটা জরুরি। আমরা মাঝে মাঝে মনে করি এক্সটার্নাল দেশগুলোর থেকে আমরা বোধ হয় যে তাদের থাবা থেকে বের হতে পেরেছি। আমাদের তাহলে এই হিসাবও নিতে হবে বিগত 11 মাসে বর্ডার কিলিং কমেছে নাকি বেড়েছে। আমরা দেখবেন এই হিসাবটা নিতে ভুলে গেছি। অনেক চুক্তিগুলা ছিল, অনেকেই বলেছিল সামনে নিয়ে আসা হবে, সেই চুক্তিগুলা কি সবকিছু সামনে আনা হয়েছে? দেখবেন অনেক কিছুর অনেক উত্তর এখনো মেলে নাই, কিন্তু তাদেরকে কি অ্যাকাউন্টেবল করা গেছে? আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে যাচ্ছি। এমন অনেক অবস্থা দেখা যাচ্ছে যে মনে হয় সংস্কারের ব্যাপারটা হলো এমন কিছু ব্যাপার যে কাগজ কলমে এড়ালেই সব কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সামনের 10 থেকে 15টা বছর আমাদের জাতীয় ঐক্যটা জরুরি, শুধুমাত্র দেশের জন্যই না, আমাদের দেশের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যাতে না হয়
সেটার জন্য আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার এবং স্টেবল ইকোনমিটা দরকার। তৃতীয় বিশ্বের একটা দেশে সরকার চলে, মানুষের পার্সপেক্টিভ চলে ইকোনমি দিয়ে। ইকোনমি যদি ঠিক মতো আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে দেখা যাবে যে অনেক সংস্কারের লাভ আজকে যেটা আছে, কালকেই মানুষ মনে করবে ভিক্ষা চাই না মা, কুত্তা খেদা। এই যে এই কথাগুলো যে আছে, এগুলো দেখা যাবে যে সামনে চলে আসবে। আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি সহনশীল হতে পারি। আমাদের সহযোদ্ধা যারা ছিল, এক একজনের এক একটা মত থাকবে, বিভিন্ন আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে আমরা যাতে একসাথে বসতে পারি এই দেশের ভালোর জন্য, এই প্রত্যাশাটা যদি আমরা রাখতে পারি, আমাদের কাছে মনে হয় যে একটা ভালো বাংলাদেশ আমরা পাবোই। আর সবশেষে প্রাইভেট ইউনিভার্সিটির যারা ভাইরা আছেন তাদের প্রতি একটা অনুরোধ, সবার রাজনীতি সচেতন হওয়াটা জরুরি। রাজনীতি সচেতন না হলে দেখবেন বিরাজনীতিকরণের দিকে মানুষ এগিয়ে যায়। রাজনৈতিক সংকট মোকাবেলার একমাত্র রাস্তা রাজনৈতিক আলোচনাই। অনেকে মনে করে যে রাজনীতি ব্যাপারটাই খারাপ, এই জন্য দেখবেন আবার একবার ১/১১ ওই কনসেপ্টের মতো বিরাজনীতিকরণের ভূত অনেক জায়গায় চেপে যাচ্ছে। খারাপ রাজনীতির বিকল্প কি? বিরাজনীতিকরণ না, খারাপ রাজনীতির বিকল্প হলো ভালো রাজনীতি। আমাদের ভালো রাজনীতির দিকে ধাবিত হতে হবে, এবং রাজনীতি মানে শুধু মিটিং মিছিল স্লোগান না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সব সময় কর্নার করে রাখা হয়। আমার কথা, বিভিন্ন জায়গায় আপনারা পলিসি পলিটিক্সে আপনাদের আগ্রহটা থাকা জরুরি। যেমন এই চমৎকার উদ্যোগ এইতে শুরু হয়ে গেছে, তার রিফ্লেকশন এইটাই। আবার হয়তোবা মিটিং মিছিল স্লোগান দেওয়ার দরকার নাই, কিন্তু এমন তো হতে পারে বিভিন্ন পলিসি ডিবেট প্রাইভেট ইউনিভার্সিটি আয়োজন করতে পারে। তাদের এত চমৎকার চমৎকার অডিটোরিয়াম আছে, সেই জায়গাতে আলোচনা হতেই পারে বাংলাদেশের জন্য পিআর উপযোগী কি উপযোগী না, বাংলাদেশের জন্য আপার হাউস থাকা উচিত কি উপযোগী না। এই আলোচনাগুলো যখন প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাটমসফিয়ারে ঢুকে যাবে, তখন দেখা যাবে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও রাজনৈতিকভাবে সচেতন হবে এবং তাদেরকেও কেউ কর্নার করে ফেলবে না। সামনের দিনে সেই দ্বারটা উন্মোচিত হবে, এই প্রত্যাশা রেখে অনেকটা লম্বা কথা বললাম, সেজন্য ক্ষমা প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ ভাইকে অনেক সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য কুনাবকে। আমরা অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাটমসফিয়ারে কিভাবে পলিটিক্যাল কনসাসনেসটা আরো বাড়ানো যায়, আমরা সেটা নিয়ে অবশ্যই কাজ করতেছি এবং ইনশাআল্লাহ আরো কাজ অব্যাহত রাখবো। আমরা এই মুহূর্তে সবার কাছে আবার একটু বলি, আমাদের আজকের গেস্ট লিস্টে আমরা যাদেরকে টার্গেট করেছি সবাই আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে এবং অনেক বড় গেস্ট লিস্ট। আমরা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবো নেক্সট যারাই কথা বলবেন। এই মুহূর্তে আমি একটু পরিচয় করে দিতে চাই, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কিছু হিস্ট্রি আছে। 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে ধর্ষণ বিরোধী আন্দোলন। এই আন্দোলনগুলো তো আমাদের বেশ ভালো ভূমিকা ছিল, আপনারা সবাই জানেন। এবং আমাদের যে প্রথম ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছিল সেটা 2010 সাল থেকে। সেই 2010 সাল থেকে আমাদের বড় ভাইরা আমাদেরকে পথ দেখিয়েছে। 2015 সালে ওনারা আমাদেরকে লিডারশিপ দিয়েছে। সেখানে 2015 যে ভ্যাট বিরোধী আন্দোলন, এটা ছিল সবচেয়ে বড় মুভমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটির হিস্ট্রিতে, একক মুভমেন্ট হিসাবে। তো সেই আন্দোলনের আমাদের যে সমন্বয়কারী ছিল প্রাইভেট ফারহান হাবিব ভাই। ফারহান হাবিব ভাই 2015 সালের ভ্যাট আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ইউল্যাব ইউনিভার্সিটির অ্যালামনাই। আমি ভাইয়ের পক্ষ থেকে একটু বক্তব্য শুনবো। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.